বিকশিত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবদের ক্ষমতায়ন, এই ভাবনাকে সামনে রেখে পালিত হচ্ছে 2025 সালের জাতীয় বিজ্ঞান দিবস। 1986 সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ভারত সরকারকে 28শে ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে মনোনীত করতে বলে, যা তৎকালীন ভারত সরকার গ্রহণ করে এবং দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে। 1987 সালে প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় এবং তারপর থেকে এটি ভারতে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্ভাবনের চেতনাকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয়েছে। আসলে মানুষ সচেতন ও চিন্তাশীল এক প্রাণী। এই গুণের কারণেই মানুষ প্রাচীনকাল থেকে প্রকৃতিকে বিশ্লেষণ ও বোঝার এবং প্রকৃতির নিয়মকে নিজের ও সমাজের কল্যাণে প্রয়োগ করার চেষ্টা করে আসছে। মানুষের এই প্রচেষ্টা অর্থাৎ প্রকৃতির অধ্যয়নই বিজ্ঞান। আমাদের বেশিরভাগ দৈনন্দিন ক্রিয়াকলাপে আমরা সচেতনভাবে বা অসচেতনভাবে বৃহত্তর বা কম পরিমাণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করি। একদিকে কঠোরী শিক্ষা কমিশন রিপোর্ট বলা হয়েছিল, যদি বিজ্ঞান সঠিকভাবে শেখানো না হয় এবং খারাপভাবে শেখা হয় তাহলে তা শিক্ষার্থীদের মনে নতুন কুসংস্কারের জন্ম দিতে পারে। কুসংস্কার একটি অযৌক্তিক বা ভিত্তিহীন বিশ্বাস। যেমন ধরুন, বসন্ত বা হাম একটি ভাইরাস জনিত রোগ, তবে আমাদের সমাজে বসন্ত এলেই মা দয়া করেছে বলে দেবীকে তুষ্ট করতে নানান আচার অনুষ্ঠান করা হয়। আসলে সমাজে প্রচলিত কিছু লোকবিশ্বাস ও ঐতিহ্যের বৈজ্ঞানিক ভিত্তি থাকতে পারে, কিন্তু আমরা কতজন সেভাবে ভাবি সেটাকে অবশ্যই আমাদের মূল প্রশ্ন করে দেখা দরকার। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিজ্ঞানকে জীবনের অংশ করে তোলা গুরুত্বপূর্ণ হলেও কতটা সহজ? আজকের সমাজ কতটা বিজ্ঞান মনস্কা হলো? এমন নানান বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ বিজ্ঞান দিবসের দিন আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞান কর্মী তথা সমাজকর্মী প্রদীপ্ত রায়। স্বাগত প্রদীপ্ত আপনাকে। দাদা, জাতীয় বিজ্ঞান দিবস আমরা কেন উদযাপন করি, আর এই যে 28শে ফেব্রুয়ারি দিনটিকে আসলে কেন বেছে নেওয়া হয়েছে? কিছুটা তো বলে দিয়েছেন উপস্থাপনাতে। সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ওনার যে আবিষ্কার ছিল, যে স্পেকট্রাম উনি আবিষ্কার করেছিলেন, রমন এফেক্ট যেটা বলা হয়, 1928 সালে উনি এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা। এবং 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছেন সেটার জন্য। উনি একা করেননি, ওনার এক ছাত্র ছিলেন সঙ্গে, কে.সি. কৃষ্ণন, দুজন মিলে কাজটা করেছিলেন। মূল কাজটা সিভি রমন করেছিলেন। যেমন যে প্রশ্নটা আমাদের মধ্যে থাকে, আকাশ কেন নীল বা সমুদ্রের জল কেন নীল, এই বিষয়গুলি তো আমাদের মানে দৈনন্দিন প্রশ্নের মধ্যে থাকে। শৈশব থেকে আমরা আমাদের মধ্যে এই প্রশ্নগুলো আসে। একদম। এই প্রশ্নগুলির সমাধান হয়েছিল অ্যাকচুয়ালি রমন এফেক্ট আবিষ্কারের পরে। আচ্ছা। মানে এই ডিসকভারিটা কি করেছিল, যে বলেছিল যে মানে আলো যখন আসে, আলো ফোটন পার্টিকেলস গুলো যখন, আলোক তরঙ্গ যখন কোনো মলিকিউলস এর মধ্য দিয়ে যায়, তখন তাদের যে প্রতিসরণ হয়, রিফ্লেকশন হয়, প্রতিসরণের ফলে কি হয়, সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের যে মানে আলো তো অনেকগুলো রঙের সমষ্টি, সবচেয়ে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ বিশিষ্ট যেগুলো আছে, যে রঙগুলো আছে, সেগুলি বেশি পরিমাণে মানে কার্ভ হয়ে যায়, মানে বেশি কোণে সেটা সরে যায়, প্রতিসরণ হয়। আচ্ছা। ফলে সেটা বেশি ছড়িয়ে পড়ে। সেজন্য নীল রঙের যেহেতু ওয়েভলেংথ খুব কম, সেজন্য নীল রঙটা বেশি ছড়িয়ে পড়ে এবং আমাদের চোখে আকাশটাকে নীল দেখায় বা সমুদ্রের জলটাকে নীল দেখায়। তো এই রমন এফেক্ট আবিষ্কারের পর এই বিষয়টা আমরা জেনেছি, মানে আমরা এই জিনিসটা ব্যাখ্যা পেয়েছি। ঠিক সেরকম টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এই যে আবিষ্কার, এই স্পেকট্রামের যে আবিষ্কার, সেটা একটা বিরাট ভূমিকা নিয়েছিল। আচ্ছা। এবং মূলত এই টেলিকমিউনিকেশনের এই যে প্রভূত উন্নতি, প্রযুক্তির যে উন্নতি, এইটা স্মরণ রেখেই 1987 সালে এই সিভি রমনের জন্মদিনটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করার বিষয়টা উঠে এসেছে। কারণ ওই 80-র দশকের শেষ দিকে অ্যাকচুয়ালি ভারতবর্ষে এবং সারা পৃথিবীতেই টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি একটা বিরাট উন্নয়ন হয়েছিল এবং সেখানে এই রমনের যে এফেক্ট, রমন এফেক্টের যে কার্যকারিতা, সেটা যেহেতু মানে বিশাল ভূমিকা রেখেছিল, তার তাৎপর্যটা আরো বেড়ে যায়, গুরুত্বটা আরো বেড়ে গেছিল। সেটার জন্যই অ্যাকচুয়ালি 28শে ফেব্রুয়ারিটাকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করার মানে ঘোষণা দেওয়া হয়েছিল। ওকে, এখন এবছরের প্রত্যেক বছর তো একটা থিম নিয়ে এই দিনটি উদযাপিত হয়। এবছরের যে থিম, এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ
ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর বিকশিত ভারত, মানে যেটাকে আমরা বলছি যে বিকশিত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবদের ক্ষমতায়ন। কি ভাবছেন, কিভাবে দেখছেন এবারের ভাবনাটাকে? প্রথম কথা হচ্ছে বিজ্ঞান চেতনা। আপনি উপস্থাপনায় বলেছেন যে বিজ্ঞান চেতনার বিকাশের প্রশ্নটা, অর্থাৎ সমাজ যদি বিজ্ঞান মনস্ক না হয় সমাজের বাস্তব উন্নয়ন সম্ভব নয়। আচ্ছা, এর জন্য মানে ঘোষিতভাবে এটা বলা হয়েছে যে সমাজকে বিজ্ঞান মনস্ক করতে হবে, কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখতে পাই, এই যে এম্পাওয়ারমেন্ট অফ ইউথ, ইউথটা কিসের এম্পাওয়ারমেন্ট হবে? সেলফ এম্পাওয়ারমেন্ট হবে, নাকি তাদেরকে এম্পাওয়ার্ড করার জন্য মানে রাষ্ট্র ব্যবস্থা নেবে, নাকি ওরা কি করবে? ওরা কি সরকারি কোনো প্রতিষ্ঠানে যুক্ত হয়ে নিজেদের এম্পাওয়ারমেন্টটাকে প্রতিষ্ঠিত করবে, নাকি নিজস্ব উদ্যোগে করবে? কি প্ল্যান আছে ইউথদের নিয়ে? আমাদের কাছে এই প্ল্যানটা তো পরিষ্কার নয়। মানে সরকার তথা রাষ্ট্র এই ইউথদের নিয়ে কি প্ল্যান করছে? এরকম গালভরা অনেক কিছু দেওয়া থাকে, নাম দেওয়া থাকে, প্রতি বছরই দেওয়া হয়, কিন্তু আমাদের কাছে এটা পরিষ্কার নয় যে আজকের ইউথ যারা আছে, আজকে ভারতবর্ষে যে যুব সমাজ আছে, যাদের 20 থেকে 30 বছর বয়স যাদের, তারা অ্যাকচুয়ালি কি কাজ করবে? যারা নিজস্ব খরচায় পড়াশোনা করছে, ডিগ্রি নিচ্ছে, কেউ কেউ হয়তো কোনো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে, খুবই সামান্য অংশ সরকারি প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে, তার বাইরে যে বিশাল সংখ্যক ইউথ আছে, যুব সমাজ আছে, তাদের কি ভূমিকা হবে রাষ্ট্র গঠনে বা সমাজ গঠনে, সেই ব্যাপারটা পরিষ্কার নয়। ফলে আজকে এই বিজ্ঞান দিবসে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণা অ্যাকচুয়ালি আজকের পরে আগামীকাল কি এফেক্ট রাখবে সেটা আমরা জানি না। ওকে, এখন কথা হচ্ছে যে অনেকেই বৈজ্ঞানিক মেজাজের কথা বলে। এখন বৈজ্ঞানিক মেজাজ বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? দেখুন, বৈজ্ঞানিক মেজাজ হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ, অনুসন্ধান। ছোটবেলা থেকে আমরা এটা পড়েছি। মানে প্রথম হচ্ছে পর্যবেক্ষণ, তারপর হচ্ছে অনুসন্ধান, পরীক্ষা, পর্যবেক্ষণ, তারপর হচ্ছে অনুসন্ধান, তারপর আমরা একটা সিদ্ধান্তে আসি। এই সিদ্ধান্তটা কখনই স্থায়ী সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে আপাত সিদ্ধান্ত। ভবিষ্যতে আমরা নতুন সিদ্ধান্তের দিকে যেতে পারি। আচ্ছা, যেমন ধরুন যদি উদাহরণ দেই, যেমন ল্যাভোইসিয়ারের যে একটা মানে আবিষ্কার ছিল অষ্টাদশ শতকের মানে শেষের দিকে, উনি বলেছিলেন কি, ওনার আবিষ্কারটা হচ্ছে যে ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ মাস বা ভর যে কোনো রাসায়নিক ক্রিয়ার পরে, কেমিক্যাল রিঅ্যাকশনের পরে একই রকম থাকে। আচ্ছা, সেটা তৎকালীন আবিষ্কার ছিল, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে ভরের নিত্যতা সূত্র আসলে মূল সত্য নয়। তারপর যখন কোয়ান্টাম থিওরি এসেছে, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি আসার পর দেখা গেছে যে ভর যেটা আছে, বস্তুর ভর যেটা আছে, ভরের পরিবর্তন হয়, কোয়ান্টামে পরিবর্তন হয়। আচ্ছা, তারপর ফোটন পার্টিকেলের কনসেপ্ট এলো, অর্থাৎ ভরহীন পার্টিকেলের কোশ্চেনটা এলো। তারও পরবর্তীকালে আইনস্টাইন আবিষ্কার করেছেন কি, ভর এবং শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ বিজ্ঞান এক জায়গায় থেমে নেই, এবং ভর ও শক্তি নিত্যতা সূত্র ধরেই কিন্তু সেই E=mc² সেটা আবিষ্কার হয়েছিল। অর্থাৎ ল্যাভোইসিয়ারের যে আবিষ্কারটা ছিল সেটা তাৎপর্য ছিল, কিন্তু একটা রেফারেন্স ফ্রেম বিজ্ঞানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ওই পার্টিকুলার রেফারেন্স ফ্রেমে ওই সময়ের জন্য ওইটা সত্য ছিল, পরবর্তী সময় সেটা আরো ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে আবার আরো ডেভেলপমেন্ট হয়েছে। এখন আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটা আছে, সেটাও কোয়ান্টাম মেকানিক্স বলছে যে সেখানেও সেটা আংশিক সত্য। ব্ল্যাক হোলের মধ্যে যেটা আছে, যে আমি একটু বড় দিকে যাচ্ছি, পরে আবার চলে আসব, যে ব্ল্যাক হোলের ভেতরে যেটা কনসেপ্ট ছিল যে সেখানে কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব নয়, কোয়ান্টাম মেকানিক্স বলছে যে না, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে কোনো রকম ইনফরমেশন পাওয়া যে সম্ভব নয়, সেটা সত্য নয়, সেখান থেকে ইনফরমেশন আমরা পেতে পারি। এই যে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, অর্থাৎ কোন স্থির সত্য নিয়ে বিজ্ঞান বসে থাকে না, এই চিন্তাটাই হচ্ছে বিজ্ঞান চিন্তা। যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে বোঝা, যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে, তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা একটা নতুন সত্যে উত্তীর্ণ হই। আচ্ছা, এটাই হচ্ছে বিজ্ঞান মনস্কতা। এটাই তাহলে বৈজ্ঞানিক মেজাজ, আমরা যেটা এটাই বৈজ্ঞানিক মেজাজ, যে কোনো জিনিসকে বোঝা। যেমন ধরুন আরো বলছি, যেমন ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি দেখি, এখন তো প্রাচীন ইতিহাস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তো যেমন খ্রিস্ট জন্মের 600 বছর আগে ভারতবর্ষে যুক্তিবাদী চিন্তার জন্ম হয়েছিল। আচ্ছা, ঋষি কনাদ, আপনার নাম শুনেছেন, ঋষি কনাদ। ঋষি কনাদ কিন্তু প্রথম এই যুক্তিবাদী চিন্তার মানে বস্তুবাদী চিন্তার মানে আলোচনাটা শুরু করেছিলেন। আচ্ছা, একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তারও অনেক পরে চারবাক এসেছিল, চারবাক দর্শন। চারবাক কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, চারবাক একটা গোষ্ঠী। এই চারবাক গোষ্ঠী কিন্তু এই যুক্তির ব্যাপারটা এনেছিল। আচ্ছা, সাংখ্য দর্শন প্রাচীন দর্শনে, সেখানে কপিল মুনি, যেটা গঙ্গাসাগরে যে কপিল মুনি উৎসব হয়, সেই কপিল মুনি কিন্তু সাংখ্য দর্শনের প্রবক্তা ছিলেন। আচ্ছা, ঠিক আছে, এই সাংখ্য দর্শন কিন্তু আসলে বস্তুবাদী দর্শনের দিকে গেছে। পুরুষ এবং প্রকৃতি এর মধ্যেকার যে সম্পর্ক, তার মধ্য দিয়ে যে আসলে প্রকৃতিকে বোঝা,
এই ব্যাপারটা কিন্তু তখন ছিল। অর্থাৎ বস্তুবাদী চিন্তার বিকাশ তখনও ছিল, কিন্তু সেটা অভিজ্ঞতাবাদী চিন্তা। কিন্তু সেটা যদি আমরা বিজ্ঞান চিন্তা বলি তাহলে আমাদের আবার ভুল হবে। সেই বিজ্ঞান চিন্তার উন্মেষ কিন্তু আসলে বাস্তবিকভাবে হয়েছে মধ্যযুগে, অর্থাৎ যখন ইউরোপে যখন শিল্প বিপ্লবের পর্যায়ে হয়েছিল তখনই কিন্তু বিজ্ঞান চিন্তা হয়েছিল। যুক্তিবাদের পরবর্তী পর্যায়ে হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, যুক্তিবাদ এবং বস্তুভিত্তিক চিন্তা বিজ্ঞান চিন্তার দিকে মানুষকে নিয়ে গেছে। বিজ্ঞান চিন্তা হচ্ছে কি বস্তুর ভেতরের যে বিভিন্ন শর্তাবলী আছে, বিভিন্ন গুণাবলী আছে, সেগুলিকে বোঝা এবং সেটা বুঝে বস্তুর মধ্যে যে নিয়মাবলী আছে, তার পরিবর্তনের নিয়মাবলী আছে, সেই পরিবর্তনের নিয়মাবলীকে বোঝা এবং সেই অনুযায়ী সমাজে সেটাকে কাজে লাগানো। এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। যুক্তি দিয়ে চিন্তা করতে শিখেছে, তারপর থেকে বিজ্ঞান চেতনা বেড়েছে। তাহলে আমরা এতটুকু ভাবতে পারি বা বলতে পারি। সেটাই। এখন কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে বিজ্ঞান থেমে নেই, মানে একটা আবিষ্কারের পর এখানে এটাই শেষ বিজ্ঞানের, সেটা ধরা যায় না, কারণ বিজ্ঞান প্রতিনিয়ত আবিষ্কার করছে। কিন্তু আমরা বর্তমান যুগে আমরা আবিষ্কার অনেক কিছুই দেখছি বা মনে হচ্ছে আমাদের, কেন আমরা তো অনেক কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের ফলস্বরূপ আমরা অনেক কিছু টেকনোলজি ব্যবহার করছি। তাহলে কি, কিন্তু সে অর্থে কিন্তু আবিষ্কার কিন্তু আমরা আর পাচ্ছি না। আমরা সেটা বহু বছর আগে যে আবিষ্কারগুলো হয়েছে একটার পর একটা, সেই আবিষ্কার কিন্তু আর পাচ্ছি না। কিন্তু তার মানে কি, মানে বিজ্ঞান কোন একটা জায়গায়, মানে মানুষের বিজ্ঞান চেতনা কমছে, নাকি বিজ্ঞানের এই যে বিভিন্ন টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছি বলে এই বিজ্ঞান চেতনা কমছে, নাকি অন্য কিছু হচ্ছে ব্যাপারটা? আবিষ্কার তো হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডিসকভারি, একটা হচ্ছে ইনভেনশন। প্রযুক্তিগত আবিষ্কারগুলোকে আমরা ইনভেনশন বলি, আর যেই নিয়ম প্রকৃতিতে আছে সেই নিয়মগুলোকে যে আমরা আবিষ্কার করি তাকে বলে আমরা ডিসকভারি বলি। তো আসলে প্রকৃতির নিয়মকে জানা এটা আসলে ডিসকভারির মধ্যেই পড়ে মূলত। আচ্ছা, ঠিক আছে, যেটা আছে সেটাকে আমরা জানছি, কিন্তু সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটাকে দুটোকে আবিষ্কার হিসেবে আমরা মানে বলে থাকি, বাংলাতে সেটা হয়। ঠিক। এখন মৌলিক আবিষ্কার এবং আবিষ্কারের পরে তাকে আরো এনহ্যান্স করা, তাকে সম্প্রসারিত করা, দুরকম বিষয় আছে। এটা ঘটনা যে 1953 সালে ওয়াটসন এবং ক্রিক যখন ডাবল হেলিক্স যখন ডিএনএ বিশ্লেষণ করলেন, ডাবল হেলিক্স স্ট্রাকচার বিশ্লেষণ করলেন, মূলত সেটাকেই ধরা হয় যে শেষ মৌলিক আবিষ্কার। আচ্ছা, যে ওই যে জিনের গঠন, যেটা 1953 জিনের গঠন সংক্রান্ত যে গবেষণা হয়েছিল তার মধ্য দিয়ে একটা যুগান্তকার আবিষ্কার হয়েছিল। জিন যে আসলে মানুষের বা যে কোনো প্রাণের চরিত্র যে মানে ইয়ে করে, মানে এক বংশ পরম্পরায় যে চালিত হয়, তার গুণাবলী যে বিকশিত হয় একজন এক থেকে আরেকে, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, প্রত্যেকের ক্ষেত্রেই এই ব্যাপারটাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে এই যে ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচার যেটা আছে সেটার বিশ্লেষণ করে তার গুণাবলীকে দেখানো, সেটা ওয়াটসন ক্রিক করেছিল 1953 সালে। বলা হয় সেটাই মোটামুটি মৌলিক আবিষ্কারের ক্ষেত্রে শেষ উল্লম্ফন। তার আগে তো আইনস্টাইনের আবিষ্কার আছে, তার আগে আরো বিভিন্ন আবিষ্কারগুলো আছে। কিন্তু কেন সেটা হচ্ছে? মূলত হচ্ছে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে সারা পৃথিবীর যে মানে হিসেবটা পাল্টে গেছিল, অর্থনৈতিক হিসেবটা পাল্টে গেছিল। আচ্ছা, তারপরে হয়েছে কি, বিজ্ঞানের আবিষ্কারের থেকে প্রযুক্তির উন্নয়নের দিকে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। বিভিন্ন গবেষণা যেগুলি হচ্ছে সেগুলো মূলত প্রযুক্তির উন্নয়নের গবেষণা হচ্ছে। আচ্ছা, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত কথা হচ্ছে, সে তো প্রযুক্তির উন্নয়ন। তো যখনই হচ্ছে কি শাসকরা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সারা বিশ্বের যে নতুন ভাগ বাটোয়ারা হয়েছিল ব্রেটন উড চুক্তির পরে, নতুন ঔপনিবেশিক নীতি যেটা হয়েছিল, তারপরে দেখা গেছে যে এই যে সমস্ত টেকনোলজির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, বিশ্বের রাষ্ট্রনায়করা এবং কর্পোরেটরা আসলে টেকনোলজিকে উন্নতির দিকে নিয়ে গেছে এবং টেকনোলজি প্রভূত উন্নতি হয়েছে। আচ্ছা, এবং এই টেকনোলজিকে মানুষের প্রয়োজনে লাগার কথা ছিল, টেকনোলজিকে লাগানোর কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে যে সমস্ত মানুষ, পৃথিবীর 700 কোটি মানুষ এই টেকনোলজিকে কাজে লাগাতে পারছে না। যার পারচেজিং ক্ষমতা আছে তারাই সেটাকে কাজে লাগাতে পারছে, আর ব্যাপক অংশের মানুষ যাদের ক্রয় ক্ষমতা নেই তারা কাজে লাগাতে পারছে না। অর্থাৎ বিজ্ঞানের ফল হচ্ছে টেকনোলজি, প্রযুক্তি, সেই প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে না। কিন্তু যেহেতু মানে বিজ্ঞানের গবেষণার জন্য প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করা দরকার, সেই অর্থ বিনিয়োগ যারা করবে তারা যদি গবেষণার জন্য, মৌলিক গবেষণার জন্য অর্থ বিনিয়োগ না করে, তারা যদি শুধুমাত্র প্রযুক্তির জন্য অর্থ বিনিয়োগ করে, তাহলে দেখা যায় প্রযুক্তি বিকশিত হবে কিন্তু মৌলিক বিজ্ঞানের গবেষণা বিকশিত হবে না। সেটা একটা জায়গায় গিয়ে আটকে যাবে, কারণ প্রযুক্তি বর্তমান আবিষ্কৃত বিজ্ঞানের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। এই প্রযুক্তি কিন্তু একটা সময় আটকে যাবে, কারণ বিজ্ঞানের মৌলিক গবেষণা না হলে, নতুন কিছু যদি সূত্র আবিষ্কার না হয়, তাহলে সেটা সম্ভব নয়। যা আছে তাকে নিয়েই আমাদের দেখতে হবে, তাকে নিয়ে একটা জায়গায় গিয়ে সেটা আটকে যাবে, একটা জায়গায় গিয়ে সেটা স্লথ হয়ে যাবে। ঠিক, এটা হচ্ছে বিষয়। তাহলে এখন কথা হচ্ছে যে বিজ্ঞান চেতনা নিয়ে আমরা আমাদের আজকের যে অনুষ্ঠানের মূল বিষয়, আমরা বিজ্ঞান দিবস পালন করছি 2025 সালে এসে দাঁড়িয়ে, কিন্তু আমাদের সমাজে বিজ্ঞান চেতনা বর্তমান অবস্থাটা কি? আমরা কিছুদিন আগে, আপনিও ছিলেন সেই অনুষ্ঠানে, আমরা দেখছিলাম যে এখনো ডাইনি সন্দেহে
মানুষকে মারধর করা হয়, মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, বা এই ধরনের কুসংস্কারগুলো আজও আমাদের সমাজে বিরাজ করছে। তো বিজ্ঞান চেতনা নিয়ে সমাজের বর্তমান অবস্থা কি, এবং আজকের সমাজ কতটা বিজ্ঞান মনস্ক হলো বলে আপনি মনে করেন? গ্যালিলিও তো ষোড়শ শতকে বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তারপর চার্চের শাস্তি পেতে হয়েছিল গ্যালিলিওকে, প্রচন্ড অত্যাচার হয়েছিল, প্রচুর অত্যাচার হয়েছিল। তারপর গ্যালিলিও বলতে বাধ্য হয়েছিলেন যে না, পৃথিবী নয়, সূর্যই চারদিকে ঘুরছে। তখন গ্যালিলিওর ছাত্র, গ্যালিলিও যখন বেরিয়ে এসছেন সেই স্বীকারোক্তি দিয়ে, তখন বলেছিলেন যে এ দেশে বীরের বড় অভাব, দুর্ভাগা এই দেশ, এ দেশে বীরের বড় অভাব। তখন গ্যালিলিও বলেছিলেন সেটাই দুর্ভাগ্য যে দেশে বীরের দরকার হয়। অর্থাৎ একজন মানুষের একটা সত্যের পক্ষে দাঁড়ানোর দরকার পড়ে, আপামর জনগণ তার জন্য অপেক্ষা করে, তখন সেটা প্রতিষ্ঠিত হয়। জনগণ দেখা গেল নিশ্চুপ থাকে, নিস্তব্ধ থাকে, অর্থাৎ একটি মানে জোরপূর্বক একটি প্রয়াস চলছে, সেখানে তার পাশে কোনো মানুষ সেভাবে দাঁড়ায়নি। সত্যকে ভুল প্রমাণিত করার জন্য একটি প্রয়াস চলছে, কিন্তু কোন সাধারণ মানুষ নীরব থাকে, সত্যের পাশে দাঁড়ায় না। সেটাই ঠিক আজকের দিন আমি বলছি, এই জমানায় নয়, 2008 সালে ইউপিএ জমানায় পক প্রণালী যেটা আছে, অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে যে রামেশ্বরম থেকে যে সিংহলের দিকে যাওয়ার, যে শ্রীলঙ্কার দিকে যাওয়ার যে ওই যে পথটা আছে, পাথর ফেলা আছে, সেটাকে তো বলা হয় রাম সেতু বলা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিরেক্টর, ইনি একটা ঘোষণাপত্র দিয়েছেন, হলফনামা দিয়েছিলেন যে সেটা আসলে প্রাকৃতিকভাবে সৃষ্ট। আচ্ছা, সেটা এরকম কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে সেখানে কোনো রামায়ণ বর্ণিত যে কাহিনী আছে সেটা একটা কাল্পনিক কাহিনী, সেটার কোনো বাস্তব প্রমাণ নেই যে এরকম কোনো পাথর ফেলে সেখানে কোনো সেতু বানানো হয়েছিল। এরকম সেতু আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এটা বলার জন্য ওই ডিরেক্টরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল। ষোড়শ শতকের গ্যালিলিওর সঙ্গে আজকে 2008 সালের তফাৎ কি আছে সেটা বোঝার প্রশ্ন আছে। আর আজকের দিনে, আজকে 17 বছর পর 2025 সালে পৃথিবীর যে বর্তমান অবস্থা, আজকে ভারতবর্ষের যে বর্তমান অবস্থা, সেটা কি পঞ্চদশ ষোড়শ শতকের যে ইউরোপ ছিল সেটার থেকে পার্থক্য কিছু আমরা করতে পারছি? যদি এরকম অবস্থা হয়, আজকেও সত্য বলার জন্য আজকেও রাষ্ট্রের রোষের মুখে পড়তে হবে, শাস্তি পেতে হবে। যদি কোনো বিজ্ঞানী, যদি কোনো অধিকর্তা কোনো বিজ্ঞান প্রতিষ্ঠানের যদি কোনো সত্য প্রকাশ করেন, তার গবেষণালব্ধ ফল যদি প্রকাশ করেন, তাহলে কিন্তু তাকে শাস্তি পেতে হবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রয়োজনে রাষ্ট্রীয় রোষের কাছে তাকে সামনে তাকে পড়তে হতে পারে। আজকে এই পরিস্থিতিতে আমরা বিজ্ঞান দিবস পালন করছি, যে বিজ্ঞান দিবসের যুবদের এম্পাওয়ারমেন্টের কথা হচ্ছে। সেই এম্পাওয়ারমেন্ট কিসের এম্পাওয়ারমেন্ট? চেতনার এম্পাওয়ারমেন্ট, নাকি মানে টেকনোলজির এম্পাওয়ারমেন্ট, নাকি শাসকের লেজুর বৃত্তির এম্পাওয়ারমেন্ট? সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে বৈজ্ঞানিক, আমরা যখন চিন্তাধারার কথা বলছি, বৈজ্ঞানিক বা আমাদের বর্তমান সমাজের বিজ্ঞান মনস্কা কতটা হলো সেটা যখন ভাবছি, ইতিহাস কি বলছে? মানে বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশের ইতিহাস কি বলছে? মানে কবে থেকে সেটা? এটা কি মধ্যযুগ? প্রথম থেকেই কিন্তু নানা রকম প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। বিজ্ঞানের সঙ্গে যে রিলিজন বা ধর্মের দ্বন্দ্ব প্রথম থেকেই চলছে। ধর্ম একটা প্রিমিটিভ স্টেজে ছিল। খ্রিস্টপূর্বে, আজকের থেকে 600-700 বছর পূর্বে দেখা গেছে যে ইউরোপে কিন্তু নানা রকম ভাবে যখন মানে এই ধরনের চিন্তা ভাবনাগুলো ছিল, তখন কিন্তু এই দ্বন্দ্বগুলি ছিল। প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞান চেতনার দ্বন্দ্ব, সেটা কিন্তু বরাবরই ছিল। আর প্রতিষ্ঠান যেহেতু রাজা এবং পুরোহিততন্ত্র একসঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, ফলে এই যে স্বার্থটা, মানে রাজতন্ত্রের স্বার্থ এবং ধর্মীয় স্বার্থ একই সঙ্গে যুক্ত ছিল বলে দেখা গেছে আসলে কি বিভিন্ন সময় কিন্তু রোষানলে পড়তে হয়েছে। আমরা মধ্যযুগে তো দেখেইছি, তার আগেও দেখেছি, মানে বিভিন্ন সময় যুক্তিবাদী চিন্তা করার জন্য সক্রেটিসকে বিষ পানে বাধ্য করা হয়েছিল। এছাড়াও আরো নানা রকম হয়েছে। কি বলে, আর গ্রিক দার্শনিক যিনি ছিলেন, শাস্তির মুখে পড়তে হয়েছিল, ডেমোক্রেটাস। তো আরো অনেকে আছেন এরকম। কনফুসিয়াস, চার্বাকদেরও অনেক পরিমাণে হত্যা করা হয়েছিল তখন। কনফুসিয়াস মতাবলম্বী যারা ছিলেন চীনে, এবং চার্বাক যারা ছিলেন আমাদের এখানে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে যেটা বলা হয় এখন, সেখানে তাদের নানা রকম রোশানলে পড়তে হয়েছিল, অনেকে মেরে ফেলা হয়েছিল। অ্যালকেমিস্ট একটা ব্যাপার ছিল, এদেরকে মেরে ফেলা হয়েছিল। এদেরকে ডাইনি, এই যে ডাইনির গল্প সেটা আমরা সেদিন বলেছিলাম, যে বিভিন্ন সময় কি হচ্ছে, বিভিন্ন কেমিক্যালস নিয়ে যারা কাজ করতেন তাদেরকে বিভিন্ন সময়
রোশানলে পড়তে হয়েছিল। আচ্ছা। তারা নিজেরা অনেক সময় দাবি করতেন, বিভিন্ন সময় তারা দাবি করতেন যে তাদের বিশেষ বিদ্যা আছে, যে বিদ্যা গুপ্ত বিদ্যা তারা এই কাজগুলি করতে পারেন, এবং তখন তাদের রোশানলে পড়তে হয়েছিল। যদিও আসলে তারা ওইগুলি নয়, তারা অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান যেটা ছিল সেটাকে নিয়ে কাজ করতেন। আচ্ছা, এরকম ব্যাপার ছিল। এবং পরবর্তী সময় মধ্যযুগে এসে আমরা দেখেছি যে যখন এই চার্চের অচলায়তন ভাঙার প্রয়োজন হয়েছিল, শিল্প বিপ্লবের প্রাক পর্যায়ে নানা জায়গায় নানা রকম আবিষ্কারগুলি হচ্ছিল, কেপলার, কোপার্নিকাস নানা রকম আবিষ্কারগুলি পরপর করে যাচ্ছিলেন। তো এই যে তত্ত্বগুলি আছে, সবচেয়ে বড় সংঘাত হয়েছিল এই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, সেটাকে যখন তাকে মানে অপোজ করা হলো। কারণ এটা কি হচ্ছে, বাইবেলের যে মূল যে টেক্সট আছে, মূল যে ভাবনা আছে তার বিপরীতে আছে। শুধু বাইবেল নয়, যে কোনো ধর্মগ্রন্থের মূল ভাবনার বিপরীতে আছে। আচ্ছা। আরেকটা বড় সংঘাত হয়েছিল যখন ডারউইন যখন বিবর্তনবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই বিবর্তন প্রতিষ্ঠান করার পরে দেখা গেছে যে বিভিন্ন ধর্মগ্রন্থে যাগুলো লেখা আছে, যা লেখা আছে সবকিছুর বিপরীতে যাচ্ছে এটা। আচ্ছা। কিন্তু আজকের দিনও কি আছে, ডারউইন তো এখন যা প্রতিষ্ঠা করেছে সেটা তো বিজ্ঞান হিসেবে আপাতভাবে স্বীকৃত। নানা রকম কন্ট্রাডিকশন বা মানে কন্ট্রোভার্সি সত্ত্বেও সেটা এখনো বিজ্ঞানী মহলে স্বীকৃত, সর্বোচ্চভাবে স্বীকৃত। তা সত্ত্বেও কিন্তু প্রিভেইল করছে মানে এই যে সৃষ্টি সংক্রান্ত আরো বিভিন্ন ধরনের যে মানে অযুক্তিবাদী যে ধারণা, অন্ধ ধারণা যেটা আছে, সেগুলি কিন্তু এখনো সমাজের মধ্যে প্রিভেইল করছে। ডারউইনকে কি সবাই বিশ্বাস করছে এখন বর্তমান সমাজে? এখন কথা হচ্ছে যে কে বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না, সেটা তো তার মানে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করে না। বিজ্ঞান যাকে প্রতিষ্ঠা করে সেটাই তো। যেমন আইনস্টাইন বলেছেন বলে ইহা সত্য, এটা কিন্তু বিজ্ঞান বলবে না। নিউটন বলেছেন বলে ইহা সত্য, সেটা কিন্তু বিজ্ঞান বলবে না। নিউটনের মহাকর্ষ সূত্র স্বীকৃত, কিন্তু নিউটনের ডাইনিবিদ্যা কিন্তু স্বীকৃত নয়। নিউটন কিন্তু ডাইনিবিদ্যার চর্চা করতেন, কিন্তু কোথাও কিন্তু কোনো বইতে নিউটনের ডাইনিবিদ্যা চর্চা পড়ানো হয় না, পড়ানো হয় নিউটনের মহাকর্ষ সূত্র। ঠিক সেরকম ভাবে ম্যাক্স প্ল্যাঙ্কের কথা একটু আগে বলেছিলাম, ওনার কোয়ান্টাম থিওরি পড়ানো হয়, কিন্তু উনি ক্যাথলিক চার্চের বিরাট ভক্ত ছিলেন, কিন্তু কোথাও কিন্তু সেটা পড়ানো হয় না। উনি যেটা বিজ্ঞান আবিষ্কার করেছেন সেটাই করা হয়, এবং সেটা বিজ্ঞানের কোষ্ঠীপাত্রে যাচাই করে তারপরই করা হয়েছে। আইনস্টাইনের যা কিছু তত্ত্ব আছে সেটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনই সেটা গৃহীত হয়েছে। কোন বিজ্ঞানী বলেছেন বলে সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয় না, সেটা ধর্মীয় গুরুদের হয়। ধর্মগুরু বলেছেন বলে ইহা সত্য, কোনো যুক্তির দরকার নেই, প্রমাণের দরকার নেই। কিন্তু বিজ্ঞান তো বিপরীত পথে চলে। বিজ্ঞান আসলে চলে যুক্তির পথে, তথ্য সন্ধান করবে, তারপর বিশ্লেষণ করবে, তারপর সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আবার বলছি এটা আপাত সত্য, শেষ সত্য নয়। শেষ সত্য নয়। আবার নতুন কোনো আবিষ্কার হবে তখন সেটা এনহ্যান্সমেন্ট হবে। ঠিক, মানে তার নতুন করে আবার তার উপর পরিমার্জিত হবে, ঠিক, আরো কিছু হবে। আমরা যখন বারবার সায়েন্স এবং টেকনোলজির কথা বলছি, বিজ্ঞান এবং প্রযুক্তির কথা বলছি, আমরা প্রযুক্তির বারবারন্ত বলছি বর্তমান সমাজে আমরা দেখছি, কিন্তু বিজ্ঞানের সে অর্থে বিজ্ঞান চেতনা সে অর্থে বাড়ছে না। এবং আপনি বলছিলেন যে 1953 সালের পর সে অর্থে কোনো বৈজ্ঞানিক বিশাল আকারের আবিষ্কার, আলোড়ন সৃষ্টি করার মতো কোনো আবিষ্কার বা ইনভেনশন বা ডিসকভারি হয়নি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? সায়েন্স এবং টেকনোলজির মধ্যে পার্থক্য কি, বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে? বিজ্ঞানের যে রেজাল্ট, যে বিজ্ঞানের সূত্রগুলো আছে, সেগুলিকে কাজে লাগিয়ে তো প্রযুক্তি করা হয়। যেমন এই যে তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বিজ্ঞান আবিষ্কার করেছিল, বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটাকে বিজ্ঞান আবিষ্কার করেছিল, তাকে ভিত্তি করেই কিন্তু পরে আস্তে আস্তে রেডিও, তারপরে টেলিভিশন, তারপরে আরো যে ট্রান্সমিশনের সমস্ত বিষয়গুলি কিন্তু পরপর ডেভেলপ করেছে। একদম। তো এইবার কি হচ্ছে, প্রযুক্তি ধাপে ধাপে বিকশিত হয়, বিজ্ঞানের মূল সূত্রগুলো ধরে প্রযুক্তি ধাপে ধাপে বিকশিত হয়। যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয়েছিল, উইলিয়াম হার্ভে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেছিল, এবং রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার একটা মৌলিক পরিবর্তন এনেছিল চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। আগে যেটা হয়েছিল যে শুধুমাত্র রক্তপাতের কারণে প্রচুর পরিমাণে হাজার হাজার রোগী বা দুর্ঘটনায় যারা আক্রান্ত তারা মৃত্যু হতো, কিন্তু এটা আসার পর কিন্তু ব্লাড ট্রান্সফিউশনটা কিন্তু এসছে, কিন্তু তারপরেও তার সমাধান হয়নি। তারপরেও কিন্তু দেখা গেছে যে ব্লাড গ্রুপ না মিললে পরে হচ্ছে না। এবার তারপরে ব্লাড গ্রুপ এসছে, সেটা কিন্তু বেশি দিন হয়নি, অষ্টাদশ মানে 19 শতকের প্রাক পর্যায়ে হয়েছে সেটা। তারপর দেখা যাচ্ছে আরএইচ ফ্যাক্টর আছে, আরএইচ ফ্যাক্টর যদি ঠিকভাবে না মিলে তাহলে কিন্তু আবার ভুল রক্ত মানে একজন চলে গেলে কিন্তু সে মরে যাবে। তখন 1940-এর দশকে আরএইচ ফ্যাক্টর এলো, তারপরে কিন্তু সঠিকভাবে মানে ট্রান্সফিউশনটা হয়েছে। ঠিক আছে, এইভাবে ধাপে ধাপে কি হয়েছে, বিকশিত হয়েছে, এবং এটাকে সাপোর্ট করার জন্য প্রযুক্তি এসছে। আচ্ছা, এই যে বিভিন্ন কিভাবে রক্ত দেয়, এখন যেমন ডায়ালিসিস প্রসেস, এই ডায়ালিসিস একটা প্রযুক্তি, বিভিন্ন কিটস এসছে, এখন কম্পিউটারে দেখে অপারেশন করে নিচ্ছে, এআই প্রযুক্তি কাজে লাগিয়ে অপারেশন অনেক সহজতর হয়ে গেছে। কিন্তু মৌলিক আবিষ্কারগুলি যদি না হতো
তাহলে তো সেটা সম্ভব ছিল না। একদম। আজকে এই যে মানে নিউরো ট্রান্সমিশন যেটা আছে, মানুষের ব্রেন অপারেশন হচ্ছে, ব্রেন সার্জারি হচ্ছে, ব্রেন সার্জারি সম্ভবই ছিল না যদি আমাদের বিশ্বাসটা ওই জায়গায় আটকে থাকতো যে আমাদের চিন্তা চেতনা সব হৃৎপিণ্ডে, মানে আমাদের বুকে। এই যে আত্মা বা সোলের চিন্তা তো ওইখান থেকেই এসছে না, বুকের মধ্যে আছে। কারণ কি আমরা দেখতাম যে মানে আমাদের অনুভূতিগুলির সময় কি হয়, বুকের মধ্যে আমাদের একটা আলোড়ন হয়, কিন্তু বুকে আসলে কি হচ্ছে, এটা পাম্পিং মেশিন, হৃৎপিণ্ড শুধু পাম্পিং মেশিন, এটা তো এর বেশি কিছু নয়। সেখানে তো চেতনা তো সেখানে নয়, চেতনা হচ্ছে মস্তিষ্কে। এই যে আবিষ্কার, তার পরবর্তী সময় ফরাসি বিপ্লবের ঠিক প্রাক পর্যায়ে বা পরবর্তী পর্যায়ে এসেছিল অ্যাকচুয়ালি একটা বিশেষ শাখা এসেছিল বিজ্ঞানে, সেটা হচ্ছে কি নিউরোকেমিস্ট্রি। এই নিউরোকেমিস্ট্রি আসার পরেই কিন্তু আসলে কিন্তু আমরা ব্যাখ্যা পেলাম যে আসলে কিভাবে চেতনা সৃষ্টি হয়, মানুষের মস্তিষ্কে চেতনা সৃষ্টি হয়। শুধু মানুষের মস্তিষ্কে না, সমস্ত প্রাণীর মস্তিষ্কে, উন্নততর প্রাণীর মস্তিষ্কে চেতনার কিভাবে সৃষ্টি হয়, এটা আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার গুলো যেগুলি আছে, এখনো সেগুলি নিয়ে বলা হয় যে ডোপামিন, অক্সিটোসিন বা সেরোটোনিন, এই যে নিউরো ট্রান্সমিটার গুলি আছে, সেগুলির প্রবাহের মধ্য দিয়ে কি হয়, আমাদের মধ্যে আবেগ এবং যুক্তিগুলি ধীরে ধীরে আমাদের মধ্যে প্রকাশিত হয় এবং সেই অনুযায়ী আমাদের চলন হয়। আমরা এইভাবে আমরা এক্সপ্রেস করি, আমরা এইভাবে চিন্তা করি, আমরা কাজ করি। এই যে সামগ্রিক বিষয়টা, সেটার মূল আবিষ্কার হওয়ার পরেই কিন্তু আসলে ব্রেন সার্জারি করাটা যে টেকনোলজিটা, সেটা কিন্তু আমরা ফলপ্রসূ করতে পেরেছি এবং সেটা ডেভেলপমেন্ট হয়েছে। অর্থাৎ প্রযুক্তি সম্পূর্ণভাবে বিজ্ঞানের উপর নির্ভরশীল। এবার প্রযুক্তির ডেভেলপমেন্ট হতে হতে একটা জায়গায় গিয়ে যদি বিজ্ঞানের বিকাশ না হয়, প্রযুক্তি কিন্তু আর ডেভেলপ করতে পারবে না। আমরা তাহলে এই যে নতুনত্ব দেখছি, ধরুন এই যে কথা কথা মোবাইল যখন আমাদের হাতে এলো, মুঠোফোন আমাদের হাতে এলো, বা এখন আমরা অনেক কিছু দেখছি, নতুন কোনো ডিভাইস বা নতুন কোনো জিনিস আমাদের যান্ত্রিক কোনো যন্ত্র নতুন আসছে, তাহলে সেটাকে কি আমরা বিজ্ঞানের আবিষ্কার বলছি নাকি প্রযুক্তির আবিষ্কার বলছি? মানে সেগুলো এগুলি প্রযুক্তির বিকাশ হচ্ছে, আবিষ্কারও নয়, প্রযুক্তির বিকাশ হচ্ছে সেগুলো। আচ্ছা, এখন একটা যেমন ধরুন, মানে এই যে আমরা পৃথিবীতে আছি, দূরের আমরা গ্রহ নক্ষত্রগুলোকে দেখছি, সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে 4.3 লাইট ইয়ার দূরে, অর্থাৎ আলো 1,86,000 মাইল পার সেকেন্ড গতিতে, তার 4 বছর 3 মাস লাগবে ওই কাছের সবচেয়ে কাছের নক্ষত্রে গিয়ে পৌঁছতে। সেটা আলফা সেঞ্চুয়ারি, সেখানে পৌঁছতে লাগবে। এবার আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত যে শক্তি আছে, সেই শক্তি দ্বারা যদি আমরা একটা রকেট পাঠাই, সেটা সেখানে গিয়ে পৌঁছতে লাগবে 1,44,000 বছর। আচ্ছা, আমাদের এখন যে বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানে সেটা সম্ভব নয়। আলোর চাইতে বেশি গতি কোনো মানে অবজেক্টের হতে পারে না, সেটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আলোর কাছাকাছিও যেতে পারবে না। আলোর কাছাকাছি হলেও সেটা কি হচ্ছে, তার যে ভর, যে বস্তুর ভরটাই থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো নানা রকম পরিবর্তন হয়ে যাবে। তো এখন সেটাকে যদি কাটিয়ে উঠতে হয়, যদি মানে আমাদের সোলার সিস্টেম থেকে অন্য সোলার সিস্টেমে যদি যেতে হয় ভবিষ্যতে, তার জন্য আমাদের এখন যে অধীত বিজ্ঞান, সেই বিজ্ঞান দিয়ে হবে না। তাহলে আরো বিজ্ঞানে আরো করতে হবে, আরো আবিষ্কার আসতে হবে। ফিজিক্স দিয়ে সেটা হবে না। এখন যে ফিজিক্স আমরা জানি, সেই ফিজিক্স দিয়ে ইন্টারগ্যালাকটিক ট্রাভেল কেন, সোলার সিস্টেম টু সোলার সিস্টেম ট্রাভেলও বাস্তবে এখনো সম্ভব নয় এখন পর্যন্ত যেটা আছে। এখানে বিজ্ঞানের নতুন উন্নতি, নতুন নিয়ম আমাদের আবিষ্কার করতে হবে। এখানে তাহলে টেকনোলজির বিকাশ দিয়ে কিছু হবে না, এখানে বিকাশ একটা পর্যায় পর্যন্ত হবে। যেমন ধরুন আমরা বলছি যে কতগুলি বিষয়ের কাছে আমরা অসহায়, যেমন ধরুন এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আছে বা ভূমিকম্প আছে বা সুনামি যখন হয়, তখন কতগুলি বিষয় আমরা অসহায় থাকি। দেখা যায় যে প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। এগুলিকে কন্ট্রোল করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের এখন যে টেকনোলজি আছে বা এখন আমাদের যে বিজ্ঞান আছে, সেটা দিয়ে কিন্তু এখনো সম্ভব হচ্ছে না। বলা হচ্ছে যে প্রায় 100 বছর লাগবে, হয়তো আমরা একটা সময় আসবে। কার্দাসভ স্কেল বলে একটা স্কেল আছে, সেখানে কি হচ্ছে স্কেল 1, স্কেল 2, স্কেল 3 আছে। স্কেল 1 যদি আমাদের ডেভেলপমেন্ট হয় বিজ্ঞান এবং প্রযুক্তির, তাহলে আমরা পৃথিবীর মধ্যে যতগুলি শক্তি আছে, সেই সপ্ত শক্তিগুলিকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং সেটা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে কি হচ্ছে, এই যে বিভিন্ন টাইফুন, তুফান হচ্ছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো আছে, সেগুলিকে আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো। কিন্তু সেই সময় আস্তে আস্তে মানব সভ্যতা কোন জায়গায় যাবে, সেটাই একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। কারণ হচ্ছে কি, আজকে পার্মাফ্রস্ট যেটা আছে, যে বরফ আছে না, সুমেরুতে প্রচুর পরিমাণে বরফের স্তর আছে, সেটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। মানে ওই বরফ যুগ যখন হয়েছিল, আজকের থেকে কয়েক লক্ষ বছর আগে বা কয়েক কোটি বছর আগে, তখন কিন্তু এই বরফগুলি স্তরে স্তরে জমেছিল। 30 ফুট থেকে 30 মিটার পর্যন্ত বরফের স্তর আছে। গ্রিনল্যান্ড থেকে শুরু করে এই যে আর্কটিক যে রিজনটা আছে, এই জায়গাতে আছে, অ্যান্টার্কটিকাতেও আছে। তো মূলত পার্মাফ্রস্ট যা বলা হয়, আর্কটিক রিজনে যে জমে আছে সেই বরফের স্তরটাকে। এটা যদি এক্সপোজড হয়ে যায়,
তাহলে কিন্তু দেখা যাবে তার ভেতরের যে সমস্ত জীবাণুগুলো আছে দীর্ঘদিন সমানে ঘুমিয়ে আছে সেগুলি জেগে উঠবে। সেটা কি করবে পৃথিবীর, কি ক্ষতি করবে মানব জাতি, সেটা কিন্তু আমরা জানি না। ঠিক এরকম ভাবেই আইস অ্যালবেডো এফেক্ট যেটা আছে সেটা যদি না থাকে তাহলে হচ্ছে পৃথিবী ক্রমশ উষ্ণ হয়ে যাচ্ছে। যত বরফ গলে যাচ্ছে বরফের রিফ্লেকশন ক্ষমতা বেশি, সেটা মাটি বা জলের নেই, এবং মাটি জল যদি এক্সপোজড হয়ে যায় দেখা যাবে যে পৃথিবীতে যে তাপ আসছে, সূর্যের যে তাপ আসছে সেটা কিন্তু আর রিফ্লেক্টেড হয়ে বেরোতে পারছে না, থেকে যাবে, সেটা আরো গরম হয়ে যাচ্ছে। তো এই ঘটনাগুলি ঘটছে পৃথিবীতে, সেগুলি নিয়ে কিন্তু চিন্তা খুব একটা নেই, বরং চিন্তা হচ্ছে গ্রিনল্যান্ড যে এক্সপোজড হয়ে যাচ্ছে, তার যে বরফ গলে যাচ্ছে, তার মাটির নিচে পাওয়া যাচ্ছে নানা রকম ওই রকম ইউরেনিয়াম থেকে শুরু করে লিথিয়াম থেকে শুরু করে সমস্ত জিনিস, ওইগুলি নিয়ে হামলে পড়েছে সমস্ত রাষ্ট্র। আমেরিকা হামলে পড়েছে, চীন হামলে পড়েছে, সমস্ত রাষ্ট্র হামলে পড়েছে। তারা খুব উল্লসিত যে গ্রিনল্যান্ডের মাটি মানে এক্সপোজড হয়ে যাচ্ছে, তাতে যে কত বড় ক্ষতি হচ্ছে মানব জাতি সেটা কিন্তু বড় বিষয় নয়। এরকম কতগুলি বিষয় আছে, মানে এটাকে বলা হয় যে মানে রেয়ার আর্থ এলিমেন্ট। রেয়ার আর্থ এলিমেন্টস গুলো যেগুলি আছে সেগুলি মাটির নিচে ঘুমিয়ে থাকলেই কিন্তু মানব সভ্যতা বাঁচবে, কখনো কখনো বিষয়টা এরকম আছে। কিন্তু সেগুলো এখন যেহেতু বরফ সরে যাচ্ছে বা বরফ গলে যাচ্ছে সেগুলো উজাগর হয়ে সেগুলি হচ্ছে। এবং এমন সমস্ত জায়গায় কখনোই খনিজ উত্তোলনের চেষ্টা করতে নেই যেখানে খনিজ উত্তোলন করলে এনভায়রনমেন্টের বিশেষ ধরনের এফেক্ট হবে, এনভায়রনমেন্টে বিরাট ক্ষতি হয়ে যাবে। এরকম ক্ষতি হয়ে গেলে হচ্ছে মানব জাতি একটা বিপন্নতার সম্মুখীন হয়ে যাবে। ওকে, অবশ্যই দর্শক বন্ধুরা, বিজ্ঞান দিবসের দিন আজ আমরা বিজ্ঞান নিয়ে চর্চা করছি এবং বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে যে পার্থক্যগুলো এগুলো খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে প্রদীপ্ত রায় রয়েছেন, বিশিষ্ট বিজ্ঞান কর্মী, বলার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছি আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিজ্ঞানকে ব্যবহার তো করছি, বিজ্ঞানকে ব্যবহার করছি, প্রযুক্তিকে ব্যবহার করছি, কিন্তু বিজ্ঞান কতটুকু আমরা আমাদের চেতনায় জায়গা করে নিচ্ছে বিজ্ঞানটাকে সবার, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বলা হয় যে যে প্রযুক্তির উন্নয়ন এবং বাস্তবায়ন রাষ্ট্রের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার উপর নির্ভর করে, এটা কি মনে করেন? এই যে এখন যেটা হলো যে ধরুন এবার আমরা বাস্তবে আসি কিছুটা, আমরা বিজ্ঞানের ক্লাসিক্যাল বিষয় নিয়ে কিছুটা কথা বললাম, এখন আমরা কিছু মানে পলিটিক্যাল জিও পলিটিক্যাল বিষয়ে আসতে পারি আমরা। সেটা হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, 20 জানুয়ারি শপথ নেওয়ার পরপরই যে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করলেন, এই বাণিজ্য যুদ্ধের ফলটা কি হতে পারে? আচ্ছা, দেখা যাচ্ছে যে সারা পৃথিবী জুড়ে যে শুল্ক নীতি নিয়েছেন সেই শুল্ক নীতিতে যে রেসিপ্রোকাল যে ট্যারিফ প্ল্যান যেটা করেছেন সেটার কিন্তু এফেক্ট যেটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে। অর্থাৎ এর আগে একটা কথা ছিল, মানে জো বিডেন যখন ক্ষমতা থেকে চলে যান লাস্ট বক্তৃতায় উনি বলেছিলেন, যদি নিজেও ওনারা এই কাজটা করে গেছেন, সেটা হচ্ছে যে ওই ক্রনিক ক্যাপিটালিজম যেটা আছে সেটার ব্যাপারে বলে গেছেন যে আমেরিকাতে ক্রনিক ক্যাপিটালিজম খুব ডেভেলপ করেছে, অর্থাৎ কয়েকজন শিল্পপতির হাতে সমস্ত ক্ষমতা। আচ্ছা, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে সত্য, সারা পৃথিবীর ক্ষেত্রে সত্য। 2008-এ যখন মন্দা এসেছিল, আর হ্যাঁ 2008-এ যে মন্দাটা এসেছিল, অনেক দিন সমানে শেয়ার বাজার পড়েছিল, খুব মন্দা চলছিল, তার পরবর্তী সময় অ্যাকচুয়ালি এটা ডেভেলপ করেছে। আচ্ছা, ঠিক আছে, এই ক্রনিক ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে যে সামান্য কিছু কর্পোরেট বা শিল্পপতির হাতে প্রভূত ক্ষমতা এসছে, তারাই সারা পৃথিবীটাকে শাসন করতে শুরু করেছে। এবং এর ফলে কি হয়েছে, সমস্ত সিদ্ধান্তগুলি কিন্তু তারাই সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সেটার জন্য তাদের একমাত্র টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গিয়ে কিন্তু জনসাধারণের স্বার্থ বারবার ক্ষুণ্ণ হচ্ছে। আমি ভারতের উদাহরণ যদি দেই, দেখবেন যে প্রচুর টাকা খরচা করে হিমালয়ের যে ফ্রেজাইল মাউন্টেন, কিন্তু হিমালয় ভঙ্গিল পর্বত, হিমালয়ের স্ট্রাকচার খুব ভঙ্গুর, সেখানে কিন্তু টানেল করা হচ্ছে, প্রচুর পয়সা খরচা করে টানেল করা হচ্ছে, প্রচুর যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে, কিন্তু এই টানেল করার পর যে ভাইব্রেশন হচ্ছে এই হিমালয়ের ভঙ্গিল পাহাড়ে, তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে। এবং হিমালয় কিন্তু আস্তে আস্তে ভূমিকম্প প্রবণ এমনিতেই, কারণ টেকটনিক প্লেট যেটা আছে, ইউরোশিয়া প্লেট এবং এশিয়া প্লেট যেটা, এদের সংঘর্ষে তো 4.5 কোটি বছর আগে হিমালয় তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখনো স্থিতিশীল নয়। আচ্ছা, ফলে দেখা যাচ্ছে যে এইভাবে টানেল করার ফলে তার কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে, গাছপালা কেটে নেওয়া হচ্ছে, এবং ভবিষ্যতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা, একটা ব্যাপক দুর্ঘটনা হতে পারে, বিরাট ক্ষয়ক্ষতি হতে পারে। ঠিক সেরকম সেন্ট্রাল ইন্ডিয়াতে যে বিশাল জঙ্গল আছে, সেই জঙ্গলটাকে এক্সপোজ করে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, তার ভেতরে প্রচুর মাইন্স আছে, বক্সাইট আছে, ম্যাঙ্গানিজ আছে, বিভিন্ন আকরিক গুলো আছে, সেগুলি নেওয়ার জন্য কিন্তু ওত পেতে আছে কর্পোরেটরা, এবং সেটা যদি করা হয় পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়বে। এবং এগুলি কিন্তু রাষ্ট্রীয় পরিতোষণ হচ্ছে এবং রাষ্ট্রীয় পরিকল্পনার মধ্যেই সেগুলো আছে। এবং একদিকে হচ্ছে জাতীয় রাজনীতির মধ্যে, এবং আরেকদিকে হচ্ছে মানে ভূ রাজনীতি যেটা আছে, ওয়ার্ল্ড মানে জিওপলিটিক্সের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে বারবার কিন্তু সাধারণ স্বার্থগুলিকে উজ্জ্ব রেখে বারবার কিন্তু হচ্ছে কর্পোরেট স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফল যেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সমস্ত কিছু,
এই যে কার্বন নিয়ে যে অনেক কিছু না, মানে কার্বন সম্মেলন হলো, মানে কার্বন কনজাম্পশনের মানে করে কি বলে এটাকে, এমিশনের যে ব্যাপারটা আছে, এই কার্বন এমিশনের ব্যাপারটা কিন্তু এখনো ঝুলেই আছে এবং প্রচুর পরিমাণে কার্বন এমিশন কিন্তু ঘটেই চলেছে এবং উন্নত দেশগুলি আরো বেশি বেশি পরিমাণে এটা করছে এবং ছোট ছোট দেশগুলিকে তারা নিয়ন্ত্রণ করছে বলে তাদের যে কোটা আছে সেই কোটার কার্বন এরা নিজেরা এমিট করছে। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে, নানা রকম কারুকার্য করছে এরা, অর্থাৎ সাধারণ স্বার্থগুলো যেটা আছে মানব জাতির সেটা কিন্তু উপেক্ষিত হচ্ছে এবং জিওপলিটিক্স যেদিকে যাচ্ছে আগামী দিনে আরো বেশি একচেটিয়াকরণ যদি হয়, ফলে সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া থাকছে না, ফলে কি হচ্ছে যে এই প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য দেখা যাবে যে প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করা হবে যে এর ফলে দেখা যাবে যে এমন কিছু মানে কোলাটারাল ড্যামেজ হয়ে যাবে আগামী 100 বছরের মধ্যে, সেটা পূরণ করা সম্ভব কিনা সেটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যে আশঙ্কার মধ্যে আছেন। ঠিক, এটা সত্যি একটা উদ্বেগজনক ব্যাপার আপনি যেটা বললেন। এবং এখন কথা হচ্ছে যে প্রযুক্তির ব্যবহারের জন্য বিশ্ব এবং জাতীয় রাজনীতির বাজারে যে সম্ভাবনাগুলো, মানে বর্তমান পরিস্থিতি কি দেখছেন প্রযুক্তির ব্যবহারের জন্য বিশ্ব এবং জাতীয় অর্থনীতিতে, যে এই যে বাজার প্রযুক্তির ব্যবহার হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আজকে প্রযুক্তির ব্যবহারে কি হচ্ছে মূলত হচ্ছে যেটা নিয়ে বারবার কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সমস্ত কাজ 10 জন মানুষের কাজ দুজনে করবে আর বাকি 8 জনের কাজ করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার কতগুলি সুফল যেমন আছে, কিন্তু তার মালিকানা কার হাতে হবে তার উপর নির্ভর করছে যে তার কুফল কি আছে। আচ্ছা, অর্থাৎ আমরা আসলে সমগ্র মানুষের স্বার্থ নিয়ে কথা বলার পরিস্থিতি নেই, আমাদের সেই শ্রেণী স্বার্থ নিয়েই কথা বলতে হবে। আমরা কাদের স্বার্থে কথা বলবো, মানে সামান্য কিছু কর্পোরেটের স্বার্থে নাকি ব্যাপক জনগণের স্বার্থে, এই পার্থক্যটা নিয়ে আমাদের করতে হবে। সব মানুষের জন্য সমান স্বার্থ হয় না, কারণ স্বার্থটা এখন ব্যস্তানুপাতে আছে। কারণ যদি আজকে কোনো একটা কর্পোরেট সেক্টরে 1000 লোক কাজ করতো, সেটা 50 জন লোকে সেই কাজটা করে ফেলবে, 950 জন লোকের কাজ থেকে সেখানে ছাঁটাই হয়ে যাবে ওরা কাজ থেকে। ফলে এই লোকগুলি কিন্তু আবার বাজারে গিয়ে মাল কেনে, মানে জিনিসপত্র কেনে, তাদের পারচেজিং ক্যাপাসিটির উপর কিন্তু নির্ভর করে বাজারে যে পণ্য আছে সেই পণ্য কতটা বিক্রি হবে। লোকের হাতে যদি পারচেজিং ক্যাপাসিটি কমে যায়, তারপর কিন্তু এই টেকনোলজিও কেনার লোক থাকবে না। টেকনোলজি যে ব্যবহার করা হচ্ছে তার উৎপাদিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যেটাকে উৎপাদন করা হবে সেটাকে ক্রয় করবে কে, বাজারে সেই ডিমান্ডটা কিভাবে তৈরি হবে। তখন কি হচ্ছে, সরকার চালিয়ে দিচ্ছে, মানে কি হচ্ছে ব্যাংক থেকে কর্পোরেটর লোন নিচ্ছে, তারপর সেই লোন ফেরত দিতে পারছে না সরকার, সেটা কি হচ্ছে এনপিএ করে মকুব করে দিচ্ছে। এই ব্যাপারগুলো ঘটছে, হয়তো আপাতভাবে সামাল দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেয়ার বাজার 5 মাস সমানে যে অবস্থায় আছে তার থেকে কিন্তু উত্তরণের রাস্তা কিন্তু খুব কঠিন। এই যে পতনটা সেটা কিন্তু গত 2008-এর পতনের মতো নয়, আরো বিভিন্ন সময় যে পতন হয়েছে সেরকম নয়, সেখানে থ্রেট অনেক বেশি। আজকের যে পতনটা আছে এখান থেকে উঠে আসাটা বেশ কঠিন। কারণ হচ্ছে এই উঠে আসার পেছনে, মানে এই পতনের পেছনে মূল যে ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রায় 2 লক্ষ কোটি টাকা কিন্তু তুলে নিয়েছে ফরেন ইনভেস্টররা, এবং তুলে নেওয়ার ফলে কি হয়েছে, সেই টাকা ফেরত আসবে কিনা সেটা আমরা জানি না। ফলে সেটা সামাল দেবে কিভাবে? এবার সরকার ঘাটতি সামাল দিয়ে যদি চালেও তার মানে ক্রনি ক্যাপিটালিস্টদের, তারপরে কিন্তু তার একটা শেষ সীমা আছে। ফলে ভারতবর্ষের টেকনোলজিকে ব্যবহার করে সেটা মানুষের কল্যাণে কাজে লাগানোর আগেই ভারতবর্ষের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে কিনা সেটাই কিন্তু একটা বড় সমস্যার মধ্যে আছে। কারণ সারা পৃথিবী জুড়ে সমানভাবে সেটা ঘটছে না কিন্তু, কারণ ইনভেস্টররা চীনে চলে গেছে, চীনে গিয়ে সেখানে ইনভেস্ট করছে, ভিয়েতনামে চলে গেছে সেখানে ইনভেস্ট করছে। সারা পৃথিবী জুড়ে সমানভাবে কিন্তু আর্থিক মন্দা নেই, শেয়ার বাজার সারা পৃথিবীতে সমানভাবে পড়ছে না, কিন্তু আগে সেটা সমানভাবে পড়েছিল, কিন্তু এখন সমানভাবে পড়ছে না। ফলে পার্টিকুলারলি আমাদের দেশ বা আমাদের মতো কিছু কিছু দেশের ক্ষেত্রে, ভারতীয় উপমহাদেশের পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই যে অঞ্চলগুলো আছে এগুলির মধ্যে কিন্তু বিরাট সমস্যা বা থ্রেট আগামী দিনে আরো বেশি করে আসছে। এখন এই প্রযুক্তির ব্যবহারের জন্য, মানে বিশ্ব এবং জাতীয় অর্থনীতির বাজারে কথা বলছে, তো ভারতবর্ষে তো এখন বলা হচ্ছে যে ভারতবর্ষের মার্কেট খুব প্রযুক্তির জন্য খুব ভালো, ভারতবর্ষের বাজারও বড়, এবং ভারতবর্ষে যে বিভিন্ন যে বিদেশি বিনিয়োগগুলো তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তার জন্য আগামী দিনে ভারতবর্ষের সম্ভাবনা কতটা দেখছেন? সেটাই তো, সেটা কাগজে কলমে বড়, কিন্তু সেই তো রিপোর্ট আবার এসছে যে 100 কোটি লোকের পারচেজিং ক্যাপাসিটি কমেছে ভারতের। 140 কোটি দেশে 100 কোটি লোকের পারচেজিং ক্যাপাসিটি অনেকটা কমে গেছে, তাদের দৈনন্দিন নিত্য ব্যবহার্য জিনিস কেনার মতো ক্ষমতাদের নেই। ফলে আজকে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করে যে পণ্য উৎপাদিত হবে, সেই উৎপাদিত পণ্য কেনার মতো ক্ষমতা যদি 100 কোটি লোকের কমে যায়, আগের থেকে কমে যায়, তাহলে দেখা যাচ্ছে যে শিল্পক্ষেত্রগুলি ধীরে ধীরে মুখ থুবড়ে পড়বে, এবং উৎপাদন শিল্প যদি মুখ থুবড়ে পড়ে, পরিষেবা শিল্প কাকে পরিষেবা দেবে? আজকে যে এই যে আইটি সেক্টর আছে না, আইটি সেক্টর তো পরিষেবা সেক্টর, এই পরিষেবা কাকে পরিষেবা দিচ্ছে?
ইতিমধ্যে যে উৎপাদন ক্ষেত্র বিকশিত হয়েছে তাকে পরিষেবা দিচ্ছে। সেই উৎপাদন ক্ষেত্রকে এখন কম্পিউটারের মধ্যে সমস্ত মানে কি বলে ওই ডাটা প্রসেসিং এর মধ্যে নিয়ে এসে, সমস্ত নেটওয়ার্কিং প্রসেসের মধ্যে নিয়ে এসে তাকে ডেভেলপ করে করে এখনো আইটি সেক্টর চলছে। কিন্তু উৎপাদন যদি একটা সময় থমকে যায়, বেসিক উৎপাদন যেটা আছে, যেমন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন? কারণ সেখানে কাজ নেই। কাজ নেই মানে ওই সেক্টরগুলিতে উৎপাদন নেই, সেখানে শিল্পগুলি মুখ থুবড়ে পড়ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা যদি পরে আইটি সেক্টর একটা সময় মুখ থুবড়ে পড়বে। ফলে এই যে টেকনোলজির যে জয়গান গাওয়া হচ্ছে সেটা একটা সময় শেষ হয়ে যাবে। বিজ্ঞান যদি মানুষের কাজে না লাগে, মানুষের স্বার্থ যদি না দেখা হয়, নিড বেস বা চাহিদা ভিত্তিক অর্থনীতি যদি এখন পৃথিবীতে যদি চালু না হয়, তাহলে কিন্তু শুধুমাত্র মুনাফা ভিত্তিক অর্থনীতি দিয়ে আজকে এই বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগানো সম্ভব নয়। বরং প্রযুক্তি এমন জায়গায় যাবে সেটা আরো আরো বেশি করে সমাজে বিপদের সম্মুখীন করবে একটা ব্যাপক অংশের মানুষকে। এখন একদিকে বলা হচ্ছে যে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে ভূ রাজনীতি এবং জাতীয় রাজনীতি বিরাট আকার নিচ্ছে, আর অন্যদিকে জনগণের মধ্যে বৈজ্ঞানিক মেজাজের যে বিস্তারের যে সম্ভাবনা, এটা এই দুটোর মধ্যে একটা মানে সংঘর্ষ বা একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেটা নিয়ে কি মনে করেন? দ্বন্দ্ব তো আছে, মানুষের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলিকে ধীরে ধীরে চেপে দেওয়া হচ্ছে। বললাম না 2008-এর পরে সাইমন জনসন অর্থনীতিবিদ, ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ, তিনি দেখিয়েছেন যে এই যে মানে যে 2008-এর পরে গত 17 বছরে দেখা গেছে যে আসলে উৎপাদনগুলি কিভাবে ধীরে ধীরে আসলে কিছু লোকের কাছে সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে এই চেতনাটাকে বিপরীত দিকে নেওয়ার প্রয়োজনটাও সেরকম হচ্ছে। কারণ অবধারিতভাবে যারা এই কাজটা করছে তারা জানে যে মানুষের সমূহ বিপদ আগামী দিনে আছে। যেমন টাইটানিক জাহাজটা যখন ডুবে যাচ্ছিল তখন জাহাজের ক্যাপ্টেন সবাইকে পার্টি দিয়ে দিয়েছিল আনন্দ করার জন্য। এদিকে জাহাজটা কিছুক্ষণ পরে ডুববে আর ভেতরে কিন্তু প্রচুর পার্টি চলছিল, তখন আনন্দ হচ্ছিল, কারণ জানেই না যে জাহাজটা ডুবে যাচ্ছে। বেশিরভাগ জানা অভিজাত লোকরা তো সেই জাহাজে ছিল, তো তারা খুব আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল। এদিকে কিন্তু ওই হিমশৈলে আঘাত লেগে কিন্তু জাহাজটা ডুবতে শুরু করেছিল। তো এরকম কতগুলো ব্যাপার আছে। পৃথিবীর অর্থনীতি বহু জায়গাতে আসলে অনেক জায়গায় একটা ডুবন্ত অবস্থার দিকে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে সেটা উপলব্ধি করানো যাবে না। সাধারণ মানুষকে অন্য সাবজেক্টের মধ্যে, অন্য কিছু আইটেমের মধ্যে রাখতে হবে। আজকে যে সারা ভারতে যে ধর্মীয় মৌলবাদের এত যে বিকাশ, মৌলবাদী চিন্তা সারা পৃথিবী জুড়েই আসলে ছড়িয়ে পড়েছে। 2005 থেকেই শুরু হয়েছে এবং এই গত 15-20 বছরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কোথাও বর্ণবাদ, কোথাও সম্প্রদায়বাদ, কোথাও হয়তো ধর্মীয় মৌলবাদ, এইভাবে আছে। তো এই ধর্মীয় মৌলবাদের মধ্যে ভারতবর্ষের যে বর্তমান প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এটার ফলে কি হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে প্রতিদিন এমন প্রোগ্রামের মধ্যে রাখা আছে যে মানুষ কিন্তু মাথা তুলে তাকাতে পারছে না আকাশের দিকে, এরকম অবস্থার মধ্যে আছে। প্রতিদিন তাকে নানা রকম ধর্মীয় প্রোগ্রাম দিয়ে রাখা আছে, সাম্প্রদায়িক নানা রকম প্রোগ্রাম দিয়ে রাখা আছে। এবং এটার ফলে কি হয়েছে যে দেখা যাবে যে মানুষ কিন্তু বিজ্ঞান চেতনার থেকে উল্টো দিকে মধ্যযুগের দিকে যাচ্ছে। মানুষের কিন্তু প্রোগ্রামগুলি যুক্তিবাদী চিন্তার বদলে অনেক বেশি অবিজ্ঞান কুসংস্কারের দিকে মানুষ অনেক অনেক বেশি ধাবিত হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে যে অবিজ্ঞান কুসংস্কারের চাষবাস অনেক বেশি হচ্ছে, অনেক বেশি চাষবাস হচ্ছে এবং পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় পরিতোষ হচ্ছে। না, এখন ধর্ম চর্চা মানেই তো কুসংস্কার নয়। ধর্ম চর্চা শুধু এরকম নয়, ধর্মটাকে ইউজ করা হচ্ছে রাজনৈতিক কারণে। ধর্ম চর্চাতে কোনো অসুবিধা ছিল না, মানুষ তার নিজস্ব ব্যক্তিগত বিশ্বাস নিয়ে থাকছে, তাতে কোনো অসুবিধা নেই। বিজ্ঞান কর্মীদেরও কোনো সমস্যা নেই, যুক্তিবাদীদের কোনো সমস্যা নেই, যে যার মতো করে প্রচারটা করবে, যদি কনভিন্স করতে পারে মানুষ সেভাবে চলবে। সংঘাতের ব্যাপার তো নেই, এখানে ঐক্যের দিকটাই প্রধান। কিন্তু আজকের দিনে যেটা হচ্ছে যে আসলে এই যে রাজনৈতিক কারণে, আসলে অর্থনৈতিক কারণে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে অর্থনৈতিক কারণে কি হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক চিন্তা এবং ধর্মীয় চিন্তাকে ব্যবহার করা হচ্ছে, মোটেও সেটা ধার্মিক ব্যাপার নয়, রাজনৈতিক ব্যাপার। যেমন নাসিকে 2027 আবার একটা কুম্ভ মেলা হবে, কারণ 2028 ইলেকশন আছে। এই যে গত বছর মন্দিরটা উদ্বোধন করা ছিল, রাম মন্দির উদ্বোধন করা ছিল, 22 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। কারণ কি আছে? কারণ হচ্ছে 24 লোকসভা ইলেকশন আছে। তো এই যদি রাজনৈতিক চিন্তার সঙ্গে, রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানগুলি যুক্ত হয়ে যায়, সেখানেই হচ্ছে সমস্যাটা। নাহলে সাধারণভাবে তো কুম্ভ মেলা তো বছর বছর হয়ে যাচ্ছে, মানে প্রতি 12 বছর অন্তর অন্তর হচ্ছে। এত রাজনৈতিক চিন্তার মধ্যে ছিল না, এখন পলিটিক্যাল টার্গেট নিয়ে করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই যে বিরোধী যে রাজনৈতিক দলগুলি কি করছে, যে ওই ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতার বিরোধী একটা মানে মুভমেন্ট করার চেষ্টা করছে। আসলে বিজ্ঞান এবং যুক্তিবাদ দিয়ে যদি আমরা মৌলবাদের বিরুদ্ধে লড়াই না করি, ওই মানে ধর্মনিরপেক্ষতা দিয়ে আর ওই সাম্প্রদায়িকতা বিরোধিতা দিয়ে আসলে এই ধর্মীয় মৌলবাদকে রোখা যায় না, শুধুমাত্র রোখা যায় না। তার সঙ্গে বিজ্ঞান এবং যুক্তিবাদ দিয়ে লড়াই করতে লাগবে।
কারণ বিজ্ঞান এবং যুক্তিবাদী চিন্তাই মানুষকে শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে, সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে, মূল সমস্যা সম্পর্কে, কর্মসংস্থানের সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে। কিন্তু সেটা করা হচ্ছে না। একই মাঠে সবাই খেলছে, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলি একই মাঠে খেলছে, এবং এই যে মাঠটা, সেই মাঠটা কিন্তু আসলে বিজ্ঞান চিন্তার বিরোধী। বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য কিন্তু রাজনৈতিক কারবারি যারা আছে তারা কেউ চেষ্টা করছে না। ফলে আমাদের আশান্বিত হওয়ার কোনো কারণ নেই যে ওই যে সরকার বদলের মধ্য দিয়ে আমরা একটা কিছু আমূল পরিবর্তন পেয়ে যাব, বিজ্ঞান চিন্তায় বিকশিত হবে মানুষ, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ সবাই কিন্তু আসলে অবিজ্ঞানেরই চাষবাস করছে, অপবিজ্ঞানের চাষবাস করছে। তাহলে এখন বিজ্ঞান এবং প্রযুক্তির, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, বিজ্ঞান এবং প্রযুক্তির তাহলে ভবিষ্যৎ কি দেখছেন? আসলে আমাদের দৈনন্দিন জীবনে তো বিজ্ঞানের বিশাল গুরুত্ব আমরা জানি, এবং আমরা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ছাড়া আজ বেঁচে থাকাটাও আমাদের কাছে দুষ্কর মনে হয়। আমাদের যদি ফ্যান না থাকে, লাইট না থাকে, হাতে মোবাইল না থাকে, আমাদের যদি চলার পথে ভেহিকেল না থাকে, তাহলে সবগুলি তো বিজ্ঞানের দান, সবগুলি প্রযুক্তি। এগুলো না থাকলে এখন কথা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োজন কতটা, আর বিজ্ঞান এবং প্রযুক্তির ভবিষ্যৎ কি দেখছেন? খুব বেশি সময় নেই অনুষ্ঠানে। বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য তো আসলে সবচেয়ে বড় সময় হচ্ছে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 6 বছর থেকে 10 বছর বয়স। শিশুর যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার বয়সটা হচ্ছে তার 6 থেকে 10 বছর বয়সের মধ্যে। তার সবচেয়ে বেশি মানসিক গঠন কিন্তু মৌলিকভাবে বিকশিত হয়। তারপর 10-এর পর থেকে কি হয়, সে একটা ছাঁচের মধ্যে পড়ে যায়। এই 6 থেকে 10 বছরের মধ্যে কি করা হচ্ছে, আমাদের শিশুদের কিন্তু পাঠ দেওয়া হচ্ছে অবিজ্ঞান কুসংস্কারের। এরকম সমস্ত পাঠ, অন্ধবিশ্বাসগুলি তার মধ্যে গেড়ে বসছে। একটা সময়, আজকের থেকে 30 বছর আগে আমরা যখন মানে এই বিজ্ঞান সংগঠনগুলি যখন আমরা তৈরি করেছি, তখন আমরা যত ফ্রি এন্ট্রি পেতাম, যত আমরা সাধারণ মানুষের মধ্যে যত সহজে আমরা বিষয়গুলিকে বুঝিয়ে দিতে পারতাম, নিতে পারতাম, আজকে কিন্তু সেই অবস্থাটা নেই। আজকে দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে তারা এমন ভাবে প্রোগ্রামের মধ্যে ঢুকে আছে, মানে উল্টো দিকের প্রোগ্রাম, অবিজ্ঞান কুসংস্কার জনিত যে প্রোগ্রামগুলো আছে, বিভিন্ন মৌলবাদী চিন্তা জনিত যে প্রোগ্রামগুলো আছে, সেগুলোর মধ্যে তাদেরকে দৈনন্দিন এমন ভাবে যুক্ত করে রাখা আছে, প্রতিদিনের প্রোগ্রাম আছে সেটা। ফলে সেখানে বিজ্ঞান চিন্তা বা যুক্তিবাদী চিন্তাকে তাদের মধ্যে নিয়ে যাওয়া একটা দুরূহ কাজ হয়ে গেছে। ফলে আজকের দিনে যে কাজটা, বিজ্ঞান প্রসারের কাজটা, আজকের থেকে 30-35 বছর আগের থেকে অপেক্ষাকৃত দুরূহ হয়েছে। তাই বলে তো আটকে থাকবে না, থেমে থাকবে না। এটা একটা ইন্টারিম স্টেজ, এখন একটা পরিস্থিতি আছে। কিন্তু যে কোনো বাধা বিপত্তি থাকুক না কেন, সমাজ প্রগতির দিকেই যায়। এই যখন মধ্যযুগে ইউরোপে যখন প্রবলভাবে বিজ্ঞান চিন্তাগুলি আক্রান্ত হয়েছিল, প্রগতিশীল চিন্তাগুলি আক্রান্ত হয়েছিল, তাকে দমিয়ে রাখা যায়নি। আজকে চার্চের ঘোষণা করতে বাধ্য হয়েছে চার্চ, আজকে 400 বছর পরে, যে গ্যালিলিও ঠিকই ছিলেন, চার্চ ভুল ছিল। কয়েক বছর আগে পোপ ঘোষণা দিয়েছিলেন, যেমন পোপের ঘোষণার জন্য অপেক্ষা করছিল সবাই, তার আগে সত্য প্রতিষ্ঠিত হয়নি, এরকম একটা ব্যাপার। তো এখন ঘোষণা করে দিয়েছে, মানে হার স্বীকার করতে বাধ্য হয়েছে যে গ্যালিলিও ঠিক ছিলেন, চার্চ ভুল ছিল। তো এই অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ কি হচ্ছে, যে একটা আপৎকালীন পরিস্থিতি মানেই যে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল তা না, কিন্তু কাজটা যদি না করা হয়, সাধারণ জনগণ থেকে যদি ইনিশিয়েটিভ না নেওয়া হয়, বিজ্ঞান চিন্তার বিকাশের জন্য যারা আজকে সচেতন মানুষ আছেন, যারা বিজ্ঞান মনস্ক, তারা যদি জোটবদ্ধ, একজোট হয়ে যদি কাজ করেন, তাহলে এই অবস্থাটাকে উন্নতি হওয়া সম্ভব, এই অবস্থার পরিবর্তন সম্ভব। কিন্তু একটা জিনিস উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে কি, কোলাটারাল ড্যামেজ হয়ে যাচ্ছে প্রচুর। এই যে বললাম না, যে দেখা গেল যে হয়তো পৃথিবীতে যত গাছ আছে, গাছের যে রেইন ফরেস্ট আছে, রেইন ফরেস্ট কেটে সাফ করে দেওয়া হলো। এই রেইন ফরেস্ট কিন্তু কেটে সাফ করলে কিন্তু আবার 1000 বছর লাগবে তাকে আবার আগের জায়গায় পৌঁছে যেতে। রেইন ফরেস্ট কিন্তু এমনি এমনি তৈরি হয় না। রোপিতরণের সঙ্গে এই যে এভারগ্রিন রেইন ফরেস্টের মৌলিক তফাৎ আছে। এভারগ্রিন রেইন ফরেস্ট কিন্তু হাজার হাজার বছরের প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠে, মানুষ চাইলে কিন্তু রেইন ফরেস্ট গড়ে তুলতে পারবে না। তো এটা একটা বিশেষ প্রক্রিয়া, অনেক দিন লাগবে। ফলে আজ যদি কেটে সাফ করে দেয়, তাহলে যদি সমাজ পাল্টালো, সমস্ত মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রকাশ হলো, মানুষ যুক্তিবাদী হলো, তখন কিন্তু ওইটা আর পাওয়া যাবে না। মানুষের চেতনা দ্রুত পাল্টে যেতে পারে, তখন রিস্ট্রাকচারিং এর প্রসেসটা কিন্তু অত্যন্ত দূর হয়ে যাবে। ঠিক, অনেক কষ্ট হয়ে যাবে তখন। সেটাই বলছি। আর এর মাঝে যদি নানা রকম যুদ্ধ বিগ্রহের ব্যাপারগুলি আসে, এই যে পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি যদি ব্যবহার করে ফেলা হয় কোনো কারণে, তাহলে কিন্তু যে ড্যামেজ হবে, পৃথিবী কোন দিকে যে আমরা জানি না। কিন্তু আমরা আশা রাখবো যে আমরা মানে যতদিন আমরা বিজ্ঞান প্রতিষ্ঠা করব সমাজে, মানে বিজ্ঞান মনস্কতা প্রতিষ্ঠিত হবে এমন সমাজ আমরা তৈরি করতে পারবো, ততদিন পর্যন্ত পৃথিবীটা অক্ষুণ্ণ থাকবে এবং ড্যামেজগুলোকে আমরা সামাল দিতে পারবো, প্রতিহত করতে পারবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ পরিচিতা, এই খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনি আলোকপাত করলেন। এবং বিজ্ঞান দিবসের দিন যারা বিজ্ঞান মনস্ক আছেন, ওনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে ছিলেন আজ, কিন্তু যারা বিজ্ঞান মনস্ক না, বিজ্ঞানকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন না, ওনারাও দেখে হয়তো আজ অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ।
দর্শক বন্ধুরা, সমাজে প্রচলিত কুসংস্কার, ভ্রান্ত ধারণা ইত্যাদি দূর করে প্রতিটি মানুষকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারকে অবশ্যই সমাজের তৃণমূল পর্যায় থেকে প্রচেষ্টা চালাতে হবে। একটি বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও এগিয়ে আসা খুব প্রয়োজন। জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক সাক্ষাৎকার প্রসারের পাশাপাশি তাদের বৈজ্ঞানিক পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। শিশু এবং ছাত্রদের প্রাথমিক পর্যায় থেকে হাতে কলমে বিজ্ঞান শেখানো উচিত, যাতে তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষিত হতে পারে এবং তাদের মনকে আরো অবশ্যই বিজ্ঞানের দিকে নিয়ে যেতে পারে। এখন স্কুলের পাঠ্যপুস্তকেও বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করতে হবে। শুধু প্রযুক্তির ব্যবহারই নয়, মানুষকে বিজ্ঞান মনস্ক হতে হবে, তবেই এই বিশ্ব আরো সুন্দর হবে। আপনাদের সবাইকে জাতীয় বিজ্ঞান দিবসের আবারও শুভেচ্ছা জানাই। আর সব ধরনের নিউজ আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।